অতিরিক্ত 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদের 135 সিদ্ধান্তের 92টি বাস্তবায়নের দাবি। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ। চলতি মৌসুম সংকটে উত্তরণের সম্ভাবনা কম বলছে কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ রেখেই চলছে সাতকানিয়ার বেশিরভাগ বিদ্যালয়, দুশ্চিন্তায় অভিভাবকরা। এবং বেগুন চাষ করে মাথায় হাত নরসিংদীর কৃষকদের। উৎপাদন পর্যায়ে দাম মেলে সামান্যই, সরকারি পদক্ষেপ ও সহযোগিতার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। পিএসসির মাধ্যমে অতিরিক্ত 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি আরও বলেছেন, উপদেষ্টা পরিষদে গৃহীত 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি বাস্তবায়িত হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন, এই সময় নতুন উপদেষ্টার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। সর্বস্তরের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকার আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া। পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমানে 2 দেশ থেকে এলএনজি আমদানি করা হয়, সেখানে নতুন করে যুক্ত হচ্ছে সৌদি কোম্পানি আরামকো। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। এ যাবৎ উপদেষ্টা পরিষদে 135টি সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে এর মধ্যে 92টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি। বাস্তবায়নের হার হচ্ছে 68.16, যেটা বেশ ভালো একটা হার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সেটা হচ্ছে সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। মঙ্গলবার মধ্যরাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের ওই বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ সময় বন্ধ থাকায় অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। শ্রমিকদের দাবির মুখে গত নভেম্বরে গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ কর্তৃপক্ষ। 23 জানুয়ারি উৎপাদন শুরু হলেও মাত্র 38 দিন চালুর পর ফের গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার দাবি শ্রমিক কর্মচারীদের। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1981 সালে যাত্রা শুরু করে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন 1150 টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটি। এতে 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হয় কারখানাটির কার্যক্রম।
গত নভেম্বরে শ্রমিকদের দাবির মুখে গ্যাস সরবরাহ চালু করে বাকরাবাদ কর্তৃপক্ষ। 23 জানুয়ারি থেকে পুরোদমে উৎপাদন শুরু করে সার কারখানাটি। মাত্র 38 দিন চালু থাকার পর আবারও গ্যাস সংকটে ব্যাহত হয় উৎপাদন। ফলে গ্যাস সংকটে ভুগতে থাকা কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শিল্প উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব আমাদেরকে আবার গ্যাস সংযোগ দিন, আমাদের এই কারখানাকে বাঁচিয়ে রাখুন। দেশের অভাবে আমাদের পৃথিবী চলতেছে না। বছরের দীর্ঘ সময় ধরে এভাবে পড়ে থাকা কেমিক্যাল ফ্যাক্টরির জন্য হাজার হাজার কোটি টাকা লস। ইউরিয়া প্রোডাকশন হচ্ছিল, তো এর মধ্যে আমাদের ওই গ্যাস সরবরাহ কাট করার কারণে আমাদের উৎপাদন বন্ধ হয়েছে। আমি এই আশ্রম ফার্টিলাইজারের একজন শ্রমিক হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন আমাদের ফ্যাক্টরিতে গ্যাসটা দেওয়ার জন্য। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। এখানে সার উৎপাদন করাই আমাদের লক্ষ্য। যদি সার উৎপাদন করতে হয় তাহলে বাইরে থেকে সার আনতে হয় না এবং ডলার খরচ করতে হয় না। আর দ্বিতীয় হলো বাংলাদেশে আমাদের দেশের যে তৈরি সার তাতে যে খরচ পড়ে বিদেশ থেকে সার আনলে তাতে তার চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি খরচ পড়ে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ। গ্যাস সংকট কাটিয়ে দ্রুতই সার কারখানাটিতে উৎপাদন শুরু হবে এমন আশা শ্রমিক কর্মচারীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি ও অবসরে যাওয়া সহ নানা কারণে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য রেখেই নতুন বছরে পাঠদান চলছে চট্টগ্রামের সাতকানিয়ায় অসংখ্য প্রাথমিক বিদ্যালয়ে। তাতে উপযুক্ত পাঠদান ব্যাহত হচ্ছে দাবি অভিভাবকদের। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় 149টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 27টিতে প্রধান শিক্ষক এবং 98টি সহকারী শিক্ষকের পদ শূন্য পদ নিয়ে পাঠদান চলছে বিদ্যালয়গুলোতে। এতে উপযুক্ত পাঠদান ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। 2 শিফটে ক্লাস নিতে শিক্ষকদের পক্ষেও অসম্ভব হয়ে পড়ছে। 5 জন শিক্ষক স্কুল কার্যক্রম চালিয়ে আসছি, খুব কষ্ট হচ্ছে। 2 শিফটের স্কুল, 2 জন শিক্ষক, শূন্যপদ, প্রধান শিক্ষক এবং 1 জন সহকারী শিক্ষক। 1 জন শিক্ষক দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 7টা পোস্টের মধ্যে 5 জন শিক্ষক কর্মরত আছি, আমি সহ। আমার স্কুলে এখন শিক্ষকের অনেক ঘাটতি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ হলে শূন্য পদগুলো পূরণ হবে জানিয়ে এই কর্মকর্তা বলছেন তার আগে বদলি শিক্ষকের মাধ্যমে সুষ্ঠু পাঠদানের ব্যবস্থা করা হবে। গ্যাপ পূরণ করাটা অনেক কষ্টের, পাঠদানে অনেক ব্যাঘাত ঘটে। তারপরেও আমরা চেষ্টা করি যেটুকু মানে যারা এক্সিস্টিং থাকে তাদেরকে দিয়ে ক্লাস চালানো। তো সেই ক্ষেত্রে অনেক সময় তারা মানে গ্যাপ পায় না, এটা কিন্তু অনেক কষ্টের। সেই জন্য আমাদের আসলে এই শূন্য পদগুলো পূরণ অত্যন্ত প্রয়োজন। ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী ব্যালেন্স করে শিক্ষক বদলির ব্যবস্থা করা হচ্ছে আশ্বাস এই কর্মকর্তার। বর্তমানে যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে পদ শূন্য রয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই তালিকাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আমরা লিখিতভাবে জানাবো, যাতে দ্রুত আমরা সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক এখানে পাই। শিক্ষক স্বল্পতার দোহাই দিয়ে কোনোভাবেই যেন পাঠদানে অবহেলা না করা হয়, তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আফরিন পপি, মোহনা সংবাদ। বেগুন উৎপাদনে নরসিংদীর শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার খ্যাতি দেশজুড়ে। এখানকার বেগুনের দামও তুলনামূলক কম, কিন্তু কয়েক হাত ঘুরে ক্রেতাদের কাছে গেলেই দাম বেড়ে যায় দ্বিগুণ। বরাবরই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত থাকেন কৃষকরা। মাহবুবুর রহমানের প্রতিবেদনে তাহসিন তারিনের আরেকটি রিপোর্ট। নরসিংদীর সব পাইকারি বাজারে রমজানের আগে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকা। রমজান উপলক্ষে পাইকাররা কৃষকের কাছ থেকে 30 থেকে 50 টাকা দরে বেগুন কিনছে।
কিন্তু কয়েক হাত বদলে প্রতি কেজি বেগুন ভোক্তা পর্যায়ে গিয়ে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। আমাদের গৃহস্থের কাছ থেকে মালটা মধ্যভোগীদের হাতে যাওয়ার পরে এটা দ্বিগুণ বৃদ্ধি পায়। আমি এখন খুচরা বেগুন 100 টাকা কেজি দিচ্ছি, পাইকারি দাম একটু বেশি। সার, বীজ ও পোকামাকড়ের ওষুধ সহ উৎপাদন খরচের তুলনায় বরাবরের মতো কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বেগুন করছি 11 ঘন্টা খেত, একটা খরচ গেছে 20-25 হাজার টাকা। 20 টাকা 22 টাকা এই মন। আর যখন রমজানে রমজানের উসিলায় একটু বেশি দাম। আজকা পড়ছে 30 টাকা কেজি। গত রোজার মধ্যে কি বস্তা পাইছে 1800-2000 দাম পাইছে। এখন আমরা নিয়ে আনতে শিবপুরতে নিয়ে কারণ বাজার বেশি ভালো করে বাচ্চা নিয়ে 50-55 কেজি। রমজান উপলক্ষে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। বৃদ্ধির কার্যক্রম যেটা আইনের পরিপন্থী বা আইনকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ক্ষেত্রে বা সংশ্লিষ্ট পর্যায়ে তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। বেগুন উৎপাদন করে কৃষকরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এইসব বেগুনের উৎপাদন কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি। কৃষকরা এই বেগুনের উৎপাদন বৃদ্ধি করে তারা কিন্তু নিজেরা লাভবান হচ্ছে এবং দেশকেও স্বাবলম্বী করছে, দেশের অর্থনীতিতে তারা ব্যাপক অবদান রাখছে। এবছর নরসিংদীতে 1008 হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। ন্যায্য দাম পেলে বেগুনের আবাদ আগামীতে আরো বাড়বে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অপরাধ নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল গেল মাসের 8 তারিখে, যা এখনও যৌথ বাহিনী অব্যাহত রেখেছে। আজ আমরা চট্টগ্রাম বিভাগের অপারেশন ডেভিল হান্টের খবর জানবো। সেখানে রয়েছেন সহকর্মী সুমন কুমার দে, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। সুমন, ডেভিল হান্টের সবশেষ কি খবর আপনার কাছে চট্টগ্রামে আছে জানতে চাই। কাদিরজেরি এলাকায় রয়েছি আমরা। গতকাল পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 30 জন এই অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের যে তাদের উপরে যে গুলি এবং হামলা করা হয়েছে এবং তাদেরকে বিশেষ করে গ্রেপ্তার করা হচ্ছে। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে পরিকল্পনাকারী এবং সহযোগী রয়েছে, তারা এখনো যে পরিকল্পনা করতে চাচ্ছে সেটি নস্যাৎ করার জন্য যে যৌথ বাহিনী, সেটি যৌথ বাহিনীর যে বিশেষ টহল সেটি চলছে। এবং আমরা দেখেছি প্রতিটা মুড়ে মুড়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা টহল জোরদার করেছেন এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে অভিযান পরিচালনা করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন প্রতারক, গতকাল কিন্তু যে রমজান মাস শুরু হওয়ার পর থেকে যে ছিনতাইকারী এবং প্রতারক চক্র বেড়ে গিয়েছে, অর্থাৎ গতকাল এই যে জিসি এলাকা থেকে 4 প্রতারককে কিন্তু তারা গ্রেপ্তার করা হয়েছে, সিএমপি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও যে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ আমদানিকারী চক্রের যে খালাস করতে গিয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় তারা বিশেষ অভিযান চালিয়েছে সিএমপির পুলিশ। সেটি গতকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় কিন্তু 2 জন এই শুল্ক ফাঁকি দিয়ে মদ আমদানিকারকের 2 প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাতার চলে যাওয়ার সময় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে প্রশাসন তৎপর রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিচ্ছেন যৌথ বাহিনী। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ডেভিল হান্টের খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন কুমার দে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় 6 হামলাকারী সহ মোট 21 জন নিহত ও আরও 25 জন আহত হয়েছেন। যে 6 হামলাকারী নিহত হয়েছেন তারা হলেন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় সেনানিবাসের ওই এলাকায় 2টি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে আজ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। আসর শুরুর আগে ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারানোর অভিজ্ঞতা রয়েছে ব্ল্যাক কাপসদের। যদিও
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া 305 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 8 বল বাকি থাকতে জয় পায় কিউইরা। শুধু তাই নয়, পরে সিরিজটাও জিতেছিল নিউজিল্যান্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বির সেরা হয়েছে প্রোটিয়ারা। যদিও লাহোরে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে নামা হয়নি, যেখানে গ্রুপ এতে দুবাইয়ের মাঠে ভারতের কাছে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এবার অবশ্য বৃষ্টি হানা দিলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। বৃষ্টি দেখা দিলে নির্ধারিত দিনে প্রয়োজনে ওভার কমিয়ে আনা হবে। তা সম্ভব না হলে রিজার্ভ ডে হিসেবে পরের দিন মাঠে নামতে হবে দু দলকে। যদি রিজার্ভ ডেতে হয় টানা বর্ষণ, তাহলে গ্রুপ পর্বে প্রোটিয়ারা এগিয়ে থাকায় চলে যাবে ফাইনালে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে ব্ল্যাক ক্যাপসদের। এদিকে বৃষ্টি হানা না দিলে হাড্ডাহাড্ডি লড়াই হবে দু দলের, তা বলার আর অপেক্ষা রাখে না। লাহোরের মাটিতে সেই ত্রিদেশীয় সিরিজে কেন উইলিয়ামসন 133 রান করে প্রোটিয়া বোলারদের ভুগিয়েছিলেন। এর সঙ্গে আবার ডিভন কনওয়ের 97 রানের ইনিংসটাও ছিল। তারা দুজনেই কিন্তু আছেন এবারের নিউজিল্যান্ড স্কোয়াডে। আবার এটাও ঠিক যে প্রোটিয়া দলে আছেন রাসি ভান্ডার ডুসেন, ডেভিড মিলার, এইডেন মার্ক্রাম, হেনরি ক্লাসেন। আর বোলিংয়ে নির্ভার হিসেবে আছেন মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, রাবাদা, লুঙ্গি এনগিরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হারলেও নিউজিল্যান্ড দলে পেসার ম্যাট হেনরির শিকার ছিল 5 উইকেট। এদিকে অধিনায়ক মিচেল স্যান্টনারও আছেন বোলিং নির্ভার হিসেবে। স্পিন অ্যাটাকে মাইকেল ব্রেসওয়েলও কিন্তু একটি উল্লেখযোগ্য নাম কিউই দলে। সব মিলিয়ে দুই দলকে পিছিয়ে রাখার সুযোগ নেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ। দর্শক পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, অর্থনৈতিক সংস্কারে আগ্রহ কম, কমিটিতে হতাশা, শ্বেতপত্র টাস্কফোর্স। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক প্রশ্নে ভিন্ন অবস্থান বিএনপির। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একসঙ্গে চায় এনসিপি। ইত্তেফাকের শিরোনাম দেখব, শিক্ষায় নতুন উপদেষ্টা আবরার, ওয়াহিদ উদ্দিন শুধু পরিকল্পনায়, উপদেষ্টা পরিষদের বৈঠক। কাগজ সংকটে 3 কোটি পাঠ্য বই ছাপা হয়নি, এনআইডি সেবার ভাগ্য ঝুলে আছে। সমকাল, ঘুরছে কম কলকারখানার চাকা উৎপাদনের ধাক্কা, দিনে লরি রাতে জাহাজ থেকে তেল চুরি, সিআর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা। রোডম্যাপে ঐক্য কমিশন, মামলার মহাজটে আদালত, বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, শিরোনাম করেছে ডিসেম্বরে সংসদ নির্বাচন, মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর। আমরা ডিসেম্বরই শুনছি বারবার নির্বাচন বিষয়ে। এবার পুলিশ লাইনেও গোপন বন্দিশালা, গুম কমিশনের সংবাদ সম্মেলন। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একসঙ্গে হতে পারে নাহিদ। বণিক বার্তা, এফবিসিসিআইয়ের পরিচালক সংখ্যা 50-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা, প্রণয়ন হচ্ছে বাণিজ্য সংগঠন আইনের বিধি। দেশে অস্ত্রোপচারের হার বেড়েছে, বাড়েনি অ্যানথেসিওলজিস্ট। দ্য ডেইলি স্টার, অর্ডার কেম ফ্রম আওয়ামী লীগ গভর্নমেন্ট হাই আপস, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মব ভায়োলেন্স পারসিস্ট আর্মি টু উইক পলিসিং। শিরোনাম দেখে নিলাম আমরা। আজকের কয়েকটি শিরোনাম কাছাকাছি রয়েছে, যেমন একটি শিরোনাম হচ্ছে যে উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে এবং নির্বাচন প্রসঙ্গে নাহিদ এনসিপির যে আহ্বায়ক তিনি বলেছেন যে গণপরিষদের সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এবং ডিসেম্বরে সংসদ নির্বাচন। আমি প্রথমেই যদি এনসিপির প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, কি বলবেন আপনি? গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চাই, গণপরিষদ নির্বাচনের কথা এবং সেকেন্ড রিপাবলিক নিয়েও তার একটা দাবি তাদের আছে। এখন রাজনীতির মাঠে এবং সেই প্রশ্নে কিন্তু ভিন্ন অবস্থান আছে বিএনপি। সেটা একটু বলতে চাই, হয়তো রাজনীতিতেও এখন এই ইস্যুতে একটু বিভাজন দেখা যাচ্ছে। বিভাজন বলতে রাজনীতিতে এটার পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে। রাজনীতিতে এনসিপি হচ্ছে 1 সপ্তাহ আগে তারা আত্মপ্রকাশ করলো, যদিও এনসিপি 1 সপ্তাহ আগে আত্মপ্রকাশ করলেও তাদের
তারা কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই যে প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। কারণ হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে যাদের নেতৃত্বে এই দ্বিতীয় বিপ্লব বা নতুন বাংলাদেশের যে পথচলা শুরু হয়েছিল, যাদের নেতৃত্বে বা যারা আওয়ামী লীগ সরকারকে হঠাতে পেরেছিলেন, তাদের নেতৃত্বেই একসময় আবার আসলো নতুন রাজনৈতিক দল, নতুন তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। কিন্তু নেতৃত্বটাকে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতেই দেখছি। কারণ হচ্ছে আহ্বায়ক নাহিদ হয়েছেন, সার্জিজ আছে, তারপরে হাসনাত আবদুল্লাহ আছে, সব কিছু মিলিয়ে এই প্ল্যাটফর্মটা অনেকটা বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম। তারা কিন্তু এই রাজনৈতিক দল হওয়ার আগেই গণপরিষদের কথা বলেছিল, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিল, বিশেষ করে সংবিধানকে আমূল পরিবর্তনের কথা তারা চাচ্ছিল, যদিও সেই সংবিধানের আমূল পরিবর্তনটা তারা ধাক্কা খেয়েছে মূলত বিএনপির সাথে, যখন বলল যে না এই মুহূর্তে সংবিধান পরিবর্তন বিএনপির চায়নি। তো যে কারণে সংবিধান পরিবর্তনটা আমূল যে পরিবর্তনটা সেটা এখনও পর্যন্ত করা যায়নি। রাষ্ট্রপতির অবসরণ প্রশ্নেও তারা বিরোধিতার মুখে পড়েছিল রাজনৈতিকভাবে। নতুন রাজনৈতিক দল গঠন হয়ে যাওয়ার পরে এখন যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন, যেটা সংসদের সঙ্গে তারা দাবি জানাচ্ছে। সেকেন্ড রিপাবলিকটা এরকম যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সংবিধানের আলোকে দেশ চলেছে, সেটাকে আমরা যদি প্রথম রিপাবলিক ধরতে চাই বা ধরতে হবে সেটাকে, এখন তারা মনে করছে যে এই যে কাঠামো দিয়ে রাষ্ট্র চলছে বা শাসন ব্যবস্থা চলছে, নতুন সংবিধান এবং যে কাঠামোতে দেশ শাসন হচ্ছে সেই কাঠামোতে নতুন বাংলাদেশ সম্ভব না। তারা এটাকে আমূল পরিবর্তন চায়। বড় বড় জায়গাটা আসতে পারে এরকম যে রাষ্ট্রপতির ক্ষমতায়ন কিংবা প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদে যে সময় বছরের হিসাব নিকাশ, এই নানান ধরনের বিষয়গুলো সেখানে আসবে। বিএনপি এখানে বলছে, দেখুন যে এই ধরনের, কালকে যেটা শুনছিলাম আমি বিএনপির এক নেতার বক্তব্য, যে এই ধরনের বিষয়গুলো সামনে আনা হলো, সেটা জনগণ কি বলছে, জনগণ কি চায়, সেইটা হচ্ছে বিএনপির চাওয়া। জনগণ কি মনে করছে প্রচ্ছন্নভাবে তারা আবার বলছে যে না, এই মুহূর্তে যদি এই ধরনের বড় পরিবর্তনের চিন্তা করা হয়, তার মানে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার এক ধরনের চিন্তা, সেটাকে তারা বলছে। জনগণ কি চায় সেইটা আমরা বুঝবো কিভাবে আসলে, সেটা একটা ফ্যাক্টর। অনেকেই বলছে যে জনগণ যা চাইবে বা জনগণের চাওয়ার সঙ্গে গেছে, জনগণের চাওয়াটার মানে চাওয়া কোনটা সেটা বোঝার আসলে মানদণ্ড কি, আমি সেটা দেখতে চাই। মানদণ্ড কি এবং সেই মানদণ্ড কি কখনো আমাদের দেশের মাপার মানদণ্ড কি মেপেছে কিনা, হ্যাঁ, মানে কোনো কি হলে যে জনগণের চাওয়া, জনগণ চাইলে এইটা হবে, চাপিয়ে দেওয়া হয়, আসলে মানদণ্ডটা কি আসলে। দেখুন, জনগণের মানদণ্ড মাপারও একটা সিস্টেম তাহলে বের করা উচিত। সেটার জন্যই তো এক ধরনের নির্বাচনী ব্যবস্থাপনা আছে, কিন্তু সেটা তো হলো দল কি যাবে সেই ব্যবস্থাপনা। গণপরিষদ নির্বাচন কিংবা সেকেন্ড রিপাবলিক চায় কি চায় না, সেইটার মানদণ্ড তাহলে কিভাবে নির্ধারণ করা হবে। দেখুন, সেটা এক ধরনের, ধরুন এই 5 আগস্টের সময় বিএনপি তো এখানে ভিন্ন কথাই বলছে। বিএনপি যেটা বলছে যে এটা যদি করতে হয় জনগণের চাওয়ার উপরে করা হোক, সেটা বিএনপি বলছে। জনগণের কি চায় সেটা বলছে। আর যারা নতুন এনসিপি তারা তো বলছে না আমরা এটা চাই, ঠিক আছে, এবং তারা মনে করছে হ্যাঁ জনগণের ম্যান্ডেট তাদের আছে। জনগণের ম্যান্ডেটটা তারা কোথায় পেলো সেটা এই ধরনের। দেখো, 5 আগস্টের সময় পুরো বাংলাদেশ কিন্তু মোটামুটি একভাবে ওই অভ্যুত্থানে কিন্তু নেমে গিয়েছিল। হ্যাঁ, যে অভ্যুত্থানটা হলো এটা কিন্তু এক ধরনের মিরাকেল অভ্যুত্থান। আমরা কিন্তু ধরুন 5 আগস্টের এই বছরের শুরুর দিকে কিন্তু মনে হয়নি যে এরকম একটা অভ্যুত্থান আর কয়েকদিন পরেই আসতে যাচ্ছে, এটা মনে হওয়ার কোনো সুযোগই ছিল না, অন্ততপক্ষে আমার কাছে মনে হয় সেটা হলো। এবং বলা চলে যে রাজধানীতে অবশ্যই পুরো বাংলাদেশে এক ধরনের সেই অভ্যুত্থান। মানে আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে এই খুবই অল্প সময়ে পুরো একটি রাষ্ট্রের জনগণের মেন্টালিটি যে চেঞ্জ হয়ে গেল, সেটা খুব অল্প সময়ে ঘটেছে। সেই মেন্টালিটি কিন্তু ছিল এই অভ্যুত্থানের পক্ষেই, অর্থাৎ এই যে নতুন যে নেতৃত্ব বা তরুণদের যে তারা সেটি করতে পেরেছে, ভিতরটাতে ঢুকতে পেরেছে এবং জনগণ কিন্তু তাকে সমর্থন দিয়েছে। আমি যদি এইটাকে যদি বলি যে মানুষের চাওয়া আকাঙ্ক্ষা যদি এইটাকে ধরে নেই, তাহলে তো গণ অধিকার পরিষদের আকাঙ্ক্ষার সঙ্গে মানুষের আকাঙ্ক্ষার এক ধরনের মিলে যাবে। ডিসেম্বরে নির্বাচন, সংসদ নির্বাচন, এই বিষয়ে আমরা কথা শুনছি। মাঠের প্রস্তুতিও শুরু দলগুলোর। আমরা খুব শেষের দিকে চলে আসছি সময়। সেটা আসলে এখন সেটা তো প্রধান উপদেষ্টা বারবারই সেই বলছে যে সম্ভাবনা, যদি সম্ভাবনার কথাই বলছে, এখনো পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি আমি হয়নি যে ডিসেম্বরেই নির্বাচন হবে, ডিসেম্বরেই হবে সেটা কিন্তু এক্স্যাক্টলি সরকারের কোনো পক্ষের থেকে এখন পর্যন্ত এক্স্যাক্টলি বলা হয়নি। ডিসেম্বর আশপাশ ধরতে পারি আমরা, আগে তো হবে না, হয়তো 2-1 মাস এবং রাজনৈতিক দলগুলো সেভাবে প্রস্তুতি নিয়ে ফেলছে। এবং এনসিপিও দেখলাম যে 300 আসনে প্রার্থী দিবে, সে ধরনের প্রস্তুতি আছে। বিএনপি তো অবশ্যই, জামাত তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছে, আশার বাণী যে হ্যাঁ নির্বাচনটা হোক এবং মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশের
যে কথা বলা হচ্ছে নির্বাচিত সরকার সেদিকে ফিরে যাক বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অতিরিক্ত 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদে 135 সিদ্ধান্তের 92টি বাস্তবায়নের দাবি। গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ, চলতি মৌসুমে সংকট উত্তরণের সম্ভাবনা কম বলছে কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ রেখেই চলছে সাতকানিয়ার বেশিরভাগ বিদ্যালয়, দুশ্চিন্তায় অভিভাবকরা। এবং বেগুন চাষ করে মাথায় হাত নরসিংদীর কৃষকদের, উৎপাদন পর্যায়ে দাম মেলে সামান্যই, সরকারি পদক্ষেপ ও সহযোগিতার প্রত্যাশা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাই।